মহুয়া রায়চৌধুরী নামটা বললেই মনে পড়ে যায় মায়াময় দুটি চোখ, প্রাণোচ্ছল হাসি, অসাধারণ সৌন্দর্য, নৃত্যে অসাধারণ পারদর্শিতা, খুব সুন্দর অভিনয়, দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজের মতন অসংখ্য হিট চলচ্চিত্র। কিন্তু এই হাসি খুশি মিষ্টি মেয়েটি মাত্র ২৬ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নিল। কি হয়েছিল, কেন তাকে অকালে চলে যেতে হলো, আজকে সেই গল্পই করব। ১৯৭০ ও ৮০-র দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান ও সফল নায়িকা ছিলেন মহুয়া রায়চৌধুরী। তার জন্ম হয়েছিল ২৪শে সেপ্টেম্বর ১৯৫৮ সালে। তার আসল নাম ছিল শিপ্রা রায়চৌধুরী। শিপ্রার বাবা হিসেবে যাকে সকলে চিনত তিনি হলেন নীলাঞ্জন রায়চৌধুরী। তার খুবই উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি খুব একটা সফল হতে পারেননি। তার স্বপ্নগুলো মেয়ের মধ্যে দিয়ে দেখতে শুরু করলেন। ছোট্ট মহুয়া অথবা ছোট্ট শিপ্রাকে নাচ করানো শেখানো হলো এবং মাত্র ৭ বছর বয়সে ছোট্ট শিপ্রা চৌধুরী পাড়ার জলসায় নাচ করলেন। সেই জলসা থেকে শুরু হলো শিপ্রার শিল্পী জীবন। তার নাম দেওয়া হলো সোনালী রায়। নিজেও খুব নাচ ভালোবাসতেন এবং পরিবারের আর্থিক সংস্থানের চাপ কাঁধে নিয়ে শৈশবটা অচিরেই হারিয়ে গিয়েছিল ছোট্ট শিপ্রার। সে জলসায় জলসায় নাচতে শুরু করলো। ৭ বছরের মেয়েটির কাঁধে ছিল অর্থ উপার্জনের চাপ এবং সে একটার পর একটা স্টেজে নাচ করতে লাগলো এবং তার সাথে আর্থিক সংস্থান হতে লাগলো। নানা রকম নৃত্যে সোনালী পারদর্শী ছিল। এইভাবে তার খবর হঠাৎ করে পেলেন তরুণ মজুমদার। তরুণ মজুমদার নতুন নতুন মুখকে বাংলা ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছেন। তিনি যখন সোনালীর খবর পেলেন তখন ১৩ বছর সোনালীকে দিয়ে শ্রীমান পৃথ্বীরাজের নায়িকা হিসেবে নির্বাচন করলেন প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার। পরিচালক তরুণ মজুমদার নাম পাল্টে দিতেন। যেরকম ইন্দিরা হয়েছিলেন মৌসুমী, ঠিক সেরকম সোনালী ওরফে শিপ্রা হলেন মহুয়া। শ্রীমান পৃথ্বীরাজ অসাধারণ সাফল্য পেল। তারপরে এলো দাদার কীর্তি। ৫০ সপ্তাহেরও বেশি সময় ধরে দাদার কীর্তি চলেছিল। তারপর একের পর এক হিট ছবি। মহানায়ক উত্তম কুমারের সাথে বাঘবন্দি খেলা, সেই চোখ, তাতেও অভিনয় করেছিলেন মহুয়া। এরপরই কবিতা, ঘটকালী, বেহুলা লক্ষিন্দর, পাকা দেখা, প্রিয়তমা, সুবর্ণলতা, শেষ বিচার, সাহেব, কপালকুণ্ডলা, এই রকম অজস্র ছবিতে মহুয়া অভিনয় করেছিলেন। অভিনয় করেছেন সেই ছবি অসাধারণ হিট। সুচিত্রা, সুপ্রিয়া, সাবিত্রী, মাধবীর পরে অসম্ভব সম্ভাবনাময় অভিনেত্রী বলা হতো তাকে। পোস্টারে তার নাম লেখা থাকলে লোকে তার নাম দেখে সিনেমা দেখতে যেত। কারণ মহুয়া যে সময়টা উঠেছিল সেই সময় বাংলা ছবিতে সেই রকম নায়ক কিংবা নায়িকার একটু অভাব ঘটেছিল, কিন্তু মহুয়া একাই বাংলা ছবি টেনে নিয়ে গেছে। দাদার কীর্তি চলচ্চিত্রের জন্য তিনি আঞ্চলিক ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ধীরে ধীরে তার অভিনয় শৈলী আরও উন্নত হয়েছিল এবং সেই সময় খুব কম অভিনেত্রী শাস্ত্রীয় এবং আধুনিক নৃত্য এতটা ভালোভাবে জানতেন। মহুয়া তার চলচ্চিত্রে সফলভাবে নাচের শিল্পকে প্রবেশ করালো, যা সেই সময় খুবই বিরল ছিল। একটা সময় ছিল যখন বাংলা ছবি বেশ ভাটার টানে চলে গিয়েছিল। সেই রকম সময় কিন্তু মহুয়ার নামে বাংলা ছবি চলত। খুব অল্প সময়ের মধ্যে মহুয়া ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তা লাভ করে। তার অপূর্ব মুখশ্রী, মিষ্টি হাসি, প্রাণোচ্ছলতা আর তার সাথে তার নৃত্য, এই সব মিলিয়ে মহুয়া রায়চৌধুরী এবং তার অভিনয় দক্ষতা সব মিলিয়ে
অসাধারণভাবে জনপ্রিয় হন মহুয়া রায়চৌধুরী। বেশ ভালোই চলছিল মহুয়ার অভিনয় জীবন। হঠাৎ করে 1976 সালের মে মাসের 2 তারিখ মহুয়া বিয়ে করলো তার বাল্য বন্ধু ব্যাংকে কর্মরত তিলক চক্রবর্তীর সাথে। এই তিলক চক্রবর্তী নিজেও স্বপ্ন দেখত অভিনেতা হওয়ার এবং তিনি ভালো গান গাইতেন। একটি ছবিও এনারা পরিচালনা প্রযোজনা করেছিলেন এবং সেটি সফল হয়নি। এরপর জন্ম হলো তার একমাত্র ছেলে তমালের। মহুয়া ভালোবাসতেন ফুটবল খেলা, শুধুমাত্র ফুটবল খেলা নয়, পশুপ্রেমীও ছিলেন। স্টুডিওর মধ্যে কুকুররা ছিল মহুয়ার ভক্ত। সকলকে ভালোবাসতে পারার মতন একটা বিশাল বড় উদার হৃদয় ছিল তার। ইন্ডাস্ট্রিতে যে মানুষগুলো অসহায় কোনো অবস্থায় পড়তেন তাদের জন্য সবসময় মহুয়া সাহায্য হাতটা বাড়িয়েই রাখতেন। নবাগত শিল্পীদের সাহস জোগানোর জন্য মনের ক্ষমতাও কম ছিল না। এই দাপুটে অভিনেত্রী একদিকে যেমন পশুপ্রেমী ছিলেন, আর একদিকে প্রচুর মানুষের উপকার করেছেন। এই মিষ্টি পাশের বাড়ির মেয়েটিকে সকলে ভালোবাসতেন। কলকাতাতে তো খুবই জনপ্রিয় ছিলেন, কিন্তু বাংলা বলতে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশেও আমাদের বাংলা ছবি জনপ্রিয়তা অর্জন করেছে। তো সেই বাংলাদেশে কিছু ছবিতে অভিনয় করার জন্য মহুয়া রায়চৌধুরী হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন। তিনি অভিনেত্রী, আর তার কাছে বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসছে, তাহলে কেন তিনি বা ছবিতে সই করবেন না, কেনই বা অভিনয় করবেন না? সেই সব কারণে কিছুটা মানসিক অশান্তিতে তিনি ছিলেন, কারণ নিজের দেশ ছেড়ে আবার অন্য দেশে গিয়ে অভিনয় করা সেটা একটা ব্যাপার। সেই সব বিভিন্ন কারণে অশান্তিতে তো কিছুটা ছিলেন। তার সাথে দাম্পত্য সমস্যাও ছিল, যার জন্য মহুয়া একটা সময় আকণ্ঠ মদ্যপান করতেন। কোনো পার্টিতে গেলে বাড়িতে মদ্যপ অবস্থায় ফিরে আসতেন। মানসিক চাপটা নিতে পারতেন না বলেই অতটা মদ্যপান তিনি করতেন। স্বাভাবিকভাবেই ছোটোবেলার থেকে তাকে সংসার টানতে হয়েছে। তারপরেও যখন সে জনপ্রিয়তার শিখরে রয়েছে, খ্যাতির মধ্য গগনে রয়েছে, তখনও তাকে একটার পর একটা কথা শুনে যেতে হচ্ছে। তখন নীলাঞ্জন রায়চৌধুরী তার ম্যানেজার হয়েছিলেন এবং তার বাড়িতেই থাকতেন, অর্থাৎ যে বাড়িতে তিনি, তার স্বামী তিলক এবং তার ছেলে থাকতেন, সেই বাড়িতেই নীলাঞ্জন রায়চৌধুরীও থাকতেন। যাই হোক, সময়টা ছিল 1986-র 12ই জুলাই। তার আগে বাংলাদেশে কিছু ছবিতে অভিনয় করার জন্য তার কথাবার্তা হয়েছে এবং ঠিকও হয়েছিল যে তারপর তিনি বাংলাদেশে গিয়ে কিছু ছবিতে অভিনয় করবেন। তারপর সেই 12ই জুলাই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাঝরাতে তিনি নাকি মদ্যপ অবস্থায় পার্টি থেকে বাড়ি ফিরেছিলেন এবং তারপর 3rd ডিগ্রি বার্ন নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো মহুয়াকে। টানা 10 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মহুয়া। চিরকালের জন্য সব কিছু ছেড়ে মহুয়াকে মাত্র 26 বছর বয়সে এই পৃথিবী থেকে চলে যেতে হলো। পুলিশের কাছে দেওয়া তার স্বামীর জবানবন্দি অনুযায়ী সেটি ছিল নিছক দুর্ঘটনা। তিনি নাকি মাঝরাতে বাড়ি ফিরে ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলেন, যেটা একটা অদ্ভুত কথা। মাঝরাতে একজন অভিনেত্রী বাড়ি ফিরে এসে পরিচারক পরিচারিকা আছে, তাছাড়া তিনি দুধ গরম করতে যাবেন, এবং সেই স্টোভটি নাকি ফেটে গিয়েছিল। যাই হোক, তদন্ত করে দেখা গিয়েছিল যে স্টোভে কোনো কেরোসিন ছিল না, আর স্টোভটি রান্নাঘরে অক্ষত অবস্থায় রয়েছে। আবার চিকিৎসকরা বলেছিলেন হাসপাতালে নিয়ে আসার সময় মহুয়ার শরীরে কেরোসিনের গন্ধ ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মৃত্যুর কারণ নিয়ে। আর কিছু রিপোর্টে পাওয়া যায় তার চোখের কানে ছিল কালশিটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ,
পুড়ে গেছে বেশিরভাগটাই পিছনের অংশ। মহুয়ার ম্যানেজার নীলাঞ্জন রায়চৌধুরী, তিনিও সেই বাড়িতেই ছিলেন। জানা যায় তিনি দীর্ঘদিন নাকি মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার থেকেই এসেছিল ওই মদ্যপান। মদ্যপান করলে তার মাথার ঠিক থাকতো না এবং তার জন্য তিনি আত্মহত্যা করতেই পারেন। বাবা এবং স্বামীর সাথে প্রাত্যহিক বোঝাপড়ার অভাব নাকি অসংযমী জীবনযাপন, এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। প্রাণের বন্ধু অভিনেত্রী রত্না ঘোষালকে বলেছিলেন তার সন্তানকে দেখতে, আর তার কিছুক্ষণ পরেই সব শেষ। পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান, সব কিছু নিয়ে তদন্ত কিছুটা গেছিল, তারপর মাঝপথে তদন্তও থেমে গেল। নিছক দুর্ঘটনারই একটা তকমা পড়ে গেল। এই রহস্যময় মৃত্যু কারণ অপ্রকাশিতই রয়ে গেল। এই ঘটনাটা যে সময় ঘটেছিল সেই সময় অর্থাৎ 1982 থেকে 85 সাল, এই সময়টায় ভীষণভাবে গৃহবধূ অগ্নিদগ্ধ হচ্ছে এই ঘটনা খবরের কাগজের শিরোনামে থাকত। সেই রকম একটা জায়গায় মহুয়া রায়চৌধুরীর মতন এত জনপ্রিয় অভিনেত্রী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ, সেই ঘটনাটা মেনে নেওয়া যায় না। পুলিশ তদন্ত শুরু করলেও মাঝপথে তদন্ত থেমে যায় আর একটা নিছক দুর্ঘটনা হয়েছে সেই তকমা রয়ে যায়। তবে সব কিছুর উপর সত্য একটাই, তা হলো আপন মহিমা নিয়ে মহুয়া আজও পাশের বাড়ির মেয়েটির মতন বাঙালি দর্শকের কাছে ভীষণভাবে আপন। 1987 সালে দামেস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদমি আর औरत চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য তাঁকে মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছিল। কিছু ফুল কিছুক্ষণের জন্যই ফোটে, মহুয়াও সেরকম একটি ফুল ছিল। মাত্র স্বল্প সময়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। কর্মজীবনের ব্যস্ততা এবং ব্যক্তিগত জীবনের অশান্তি তাঁকে অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে আজও নানা প্রশ্ন ও রহস্য রয়ে গেছে। এটি কি সত্যি দুর্ঘটনা নাকি অন্য কিছু, সঠিক সত্য আজও স্পষ্ট নয়। তিনি প্রায় 90টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন এবং তাঁর মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবিগুলো খুব হিট হয়েছিল। মহুয়া রায়চৌধুরী যেন সেই অকাল প্রয়াত নক্ষত্র, যার আলো নিভে গেলেও আকাশে তার দীপ্তি চিরকাল থেকে যায়।